হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, আপনি তাদের বিচারের আওতায় আনবেন এবং কঠিনতম শাস্তির ইনশাল্লাহ, ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ অবশ্যই আনবো। আর কত বড় নোংরা, কত জঘন্য, কত বড় অমানুষ, সেটা একবার চিন্তা করো। এরা কোনো মানুষের জাত না। অবশ্যই এদের বিচার হবে। আর এত বড় এত পাপ আল্লাহ সইবে না। তুমিই করবে, আমি তো বলে দিলাম তুমিই করবে। আমি আমি যেমন আমার ইনশাআল্লাহ। বাবা মায়ের হত্যা বিচার করেছি, সেভাবে বিচার হবে। নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের মধ্যে রয়েছেন এবং ভারত সরকার তাকে একটি নিরাপদ জায়গায় রেখেছেন। তবে আজ তিনি তার সমর্থকদের সঙ্গে কথা বলেছেন এবং সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ আমাকে জীবিত রেখেছে একটি কারণের জন্য, কারণ আমি ফিরে আসছি। তিনি স্পষ্ট করে বলেন যে বাংলাদেশ এখন একটি সন্ত্রাসবাদী দেশে পরিণত হয়ে গেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি বলেছেন এই ভিডিওর মাধ্যমে, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস সম্বন্ধে কি কি মন্তব্য করেছেন, এবং সে কি আদৌ ফিরে আসতে পারবে, এবং যদি সে ফিরে আসে তাহলে তাকে কি কি বাধা ফেস করতে হবে, এই সব কিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে শেখ হাসিনা ভারতে থাকলেও সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমের দ্বারা বাংলাদেশে তিনি তার নিজের সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার আওয়ামী লীগের একটি বড় সমর্থক এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে, যারা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। শেখ হাসিনা স্পষ্ট করে বলেন যে বাংলাদেশ এখন একটি সন্ত্রাসবাদী দেশে পরিণত হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের সম্বন্ধে বেশ কিছু অভিযোগ করেছে। তিনি বলেন যে মোহাম্মদ ইউনূস তার মাইক্রো ফাইন্যান্স প্রকল্পকে ব্যবহার করছেন তার ব্যক্তিগত লাভের জন্য। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দরিদ্র মানুষের কাছ থেকে উচ্চ হারে ঋণ আদায় করছেন, আর সেই টাকা ব্যবহার করে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন। তিনি এখন তার বর্তমানে এই ইনফ্লুয়েন্সের দ্বারা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, তবে এবার এই অভিযোগের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ এবার শেখ হাসিনা প্রতিশোধ নয়, ন্যায় বিচারের কথা বলেছেন। আমরা জানি যে 1975 সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশকে প্রতিষ্ঠাতা করেছেন, তাকে এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছিল। এই ফোন আলাপের সময় শেখ হাসিনা সেই ঘটনার কথা মনে করে বলেন যে এই ষড়যন্ত্র আমাকে মনে করে দেয় যে সেই দুর্বিষহ অতীতকে, কিন্তু এবার আমি ন্যায় বিচার নিশ্চিত করব। শেখ হাসিনার এই বক্তব্য শুধুমাত্র রাজনীতির অংশ নয়, এটি একটি ব্যক্তিগত যন্ত্রণা এবং ঐতিহাসিক দায়িত্ব থেকে উঠে আসা সংকল্প। আমরা দেখছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তারা চালু করেছে একটি ভয়ঙ্কর অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সরকারের সমর্থকদের চিহ্নিত করে দমন করা। এই অপারেশনের দ্বারা হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে, এবং বাংলাদেশের মিডিয়াকে বর্তমান পরিস্থিতি নিয়ে সত্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। বর্তমান রিপোর্ট অনুসারে গত 8 মাসে 1400টির বেশি মানুষ মৃত্যু হয়েছে শুধুমাত্র এই সংঘর্ষের জন্য, এবং অসংখ্য সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। বর্তমান বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতিকে নিয়ে অনেকেই মনে করেছিল যে বিমস্টেক সম্মেলনে প্রাইম মিনিস্টার মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকমের বৈঠক করবে না, কিন্তু দেখা গেছে যে প্রাইম মিনিস্টার মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন, এবং সেখানে প্রাইম মিনিস্টার মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিরাপত্তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে গিয়েছিলেন, সেখানে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে অর্থাৎ ভারতের 7 সিস্টারকে নিয়ে একটি উদ্বেগজনক স্টেটমেন্ট দেন, আর সেই স্টেটমেন্টের ভিত্তিতে গতকাল ডক্টর এস জয়শঙ্কর একটা তীব্র প্রতিবাদ জানায়। এখানে আপনার মনে হতে পারে যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে এত বিবাদ হওয়া সত্ত্বেও ভারত কেন শেখ হাসিনাকে সমর্থন করছে। দেখুন, এর কোনো পর্যাপ্ত প্রমাণ নেই, কিন্তু ভারতের কৌশলগত অবস্থান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছাত্র নেতারা তৈরি করেছে একটা নতুন রাজনৈতিক দল, যার নাম দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি। তাদের লক্ষ্য হচ্ছে বিএনপি পার্টি এবং আওয়ামী লীগ পার্টিকে উভয়কে সরিয়ে এক নতুন রাজনীতি দল গড়ে তোলা। তবে বিশ্লেষকরা মনে করছে যে এই দলের মধ্যে চরমপন্থী গোষ্ঠীর অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে ভারতের জন্য একটি বড় উদ্যোগের সৃষ্টি করতে পারে। তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে যেতে পারে? এই প্রশ্নটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কি পারবে না সেটা এখন পরে কথা, কিন্তু যদি সে ফিরতে যায় তাহলে তাকে কিছু বড় বাধা ফেস করতে হবে। সেই বাধাগুলি হচ্ছে প্রথমত আইনি জটিলতা, দ্বিতীয়ত হচ্ছে জনগণের বিভিন্ন মতামত, 3 নম্বর হচ্ছে তার নিরাপত্তা ঝুঁকি, এবং ফাইনালি আন্তর্জাতিক চাপ। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে আমি ফিরবো, আমি ন্যায় বিচারকে নিশ্চিত করব। এখানে আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি ফিরতে পারবে? ইয়েস ইয়া নো কমেন্টে অবশ্যই লিখে জানান। ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি।
আমার মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা একটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়েছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল। আর তার ওই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত সন্তান পিতৃহারা হচ্ছে। একটা মডেল সারা বিশ্বের কাছে, উন্নয়নী বিশ্ব। আজকে সে বাংলাদেশ জঙ্গি দেশ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে জঙ্গিদের ব্যবহার করা, জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়েই কিন্তু ক্ষমতায় আসা, এই দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে। আর যেভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা, বিভৎস হত্যাকাণ্ড চালানো হলো, যা ভাষা বর্ণনা করা যায় না। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। যেখানে বাংলাদেশকে আমি একটা শান্তি দেশে উন্নীত করেছিলাম, আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ। তার উপর শিক্ষকদের অপমান করা আর হত্যাকাণ্ড। আওয়ামী লীগ, পুলিশ, আইনজীবী, আমাদের এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানে এমন কেউ নেই আনসার, প্রত্যেকের উপর হামলা, হত্যা এবং সেই সাথে ঘর বাড়ি জ্বালানো পোড়ানো, সরকার করা। বিএনপি, জামাত, তারপরে টেলিভিশনে যে যার মতো টক শো সব কথা বলতে পারে, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করেছে, তারপরেও নাকি কথা বলতে পারতো না। আর এখন কোনো ধর্ষণ হচ্ছে, একটা পর একটা ধর্ষণ, কোনো নিউজ দেওয়া যাবে না। খুন হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। ডাকাতি হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। কোনো খবর পরিবেশন করা যাবে না। সমস্ত খবর বন্ধ করে দিয়ে, আর কেউ খবর দিলে বাড়ি সে টেলিভিশন পড়াবে, পত্রিকা পড়াবে, মারবে, খুন করবে, এই হুমকি। আজকে যারা শহীদ পরিবার এখানে এসেছে তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাই। একটুকু বলবো যে আমি তো আমার বাবা, মা, ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর। পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা, আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। আমার